বর্ষিয়ান রাজনীতিক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা 3:30টার দিকে তার মৃত্যু হয়। ধানমন্ডির তাকওয়া মসজিদ প্রাঙ্গণে জানাজা স্থল থেকে সর্বশেষ জানাতে বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে কিন্তু দলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে তারা কিন্তু কম্পিত করছে ধানমন্ডি 32। এবং যেমন দেখতে পাচ্ছেন দলের নেতাকর্মীরা কিন্তু এই হোসেন চৌধুরী তিনি কিন্তু এই জানাজার নামাজে উপস্থিত ছিলেন এবং নামাজ থেকে বের হয়ে যখন তার গাড়ির উদ্দেশ্যে যান, ঠিক আছে তখনই নেতাকর্মী যারা রয়েছেন তারা জয় বাংলা স্লোগান কিন্তু দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে তাকওয়া মসজিদ রয়েছে, তাকওয়া মসজিদের সামনে জয় বাংলা স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। দেখানোর চেষ্টা। শিগগিরই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে তার প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনই ঘোষণা দেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা বসন্ত এসে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? সারা দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, এইটা স্বাধীনতা পরবর্তী সময়ে ছিল কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। চট্টগ্রাম নগরের ডিসি মোড় এলাকায় সোমবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বড় একটি মিছিল বের করে। মিছিলে শেখ হাসিনা প্রত্যাবর্তনের দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করা হয় এবং বিভিন্ন স্লোগান দেওয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তোফায়েল আহমেদের জানাজায় ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখানোর চেষ্টা করছি, সাবের হোসেন চৌধুরী তিনি কিন্তু এই জানাজার নামাজে উপস্থিত ছিলেন এবং নামাজ থেকে বের হয়ে যখন তার গাড়ির উদ্দেশ্যে যান, ঠিক আছে তখনই নেতাকর্মী যারা রয়েছেন তারা জয় বাংলা স্লোগান কিন্তু দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে তাকওয়া মসজিদ রয়েছে, তাকওয়া মসজিদের সামনে জয় বাংলা স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। দেখানোর চেষ্টা করছি, তোফায়েল আহমেদ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সংগঠক, তার জানাজায় এসেছিলেন সাবের হোসেন চৌধুরী এবং জানাজা শেষে যখন তারা গাড়ির দিকে অগ্রসরিত হচ্ছেন, ঠিক তখনই ধানমন্ডি 32-এর সামনে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সাবের হোসেন চৌধুরী নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি সাবের হোসেন চৌধুরীর বাংলাদেশ আসবে, শহরে ভয় করি না মরণে, বঙ্গবন্ধু শহরে ভয় করি না মরণে, জয় বাংলা, বুকের রক্ত দিয়ে দেব। যেমনটি দেখছেন শেখ হাসিনা আমাদের বুকে। যেমনটি দেখছেন সাবের হোসেন চৌধুরীকে সামনে রেখে জয় বাংলা স্লোগান কিন্তু দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমাদের জীবনের ক্ষোভ অবশ্যই প্রকাশ হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা তার বিচার চাই। তোফায়েল আহমেদের জানাজার নামাজের পরে ধানমন্ডি 32 যে তাকওয়া মসজিদ এলাকা রয়েছে, তাকওয়া মসজিদের সামনে সাবের হোসেন চৌধুরী তিনি কিন্তু এসেছিলেন। তোফায়েল আহমেদের জানাজা আমরা দেখেছি, কাদের সিদ্দিকী তিনিও কিন্তু এসেছিলেন এবং জানাজার নামাজ শেষে যখন সাবের হোসেন চৌধুরী মসজিদ ত্যাগ করছিলেন এবং তার গাড়ির উদ্দেশ্যে যান, ঠিক তখনই আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন জয় বাংলা স্লোগানে কিন্তু এই ধানমন্ডি যে 32 এলাকা রয়েছে, 32 এলাকা মুখরিত করে ফেলেছে। শেখ হাসিনা জয় বাংলা সহ বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু এই মুহূর্তে এই তাকওয়া মসজিদ প্রাঙ্গণে দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা দেখছি সাবের হোসেন চৌধুরী তিনি কিছুদিন আগেই জেলে গিয়েছিলেন এবং সেখান থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। তারপরে তোফায়েল আহমেদের মৃত্যুর ঘটনা শুনে তার জানাজার নামাজে কিন্তু তিনি আসেন এবং জানাজার নামাজ শেষ করে যখন এই তাকওয়া যে মসজিদ রয়েছে, তাকওয়া মসজিদ তখন আমরা দেখছি শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশের প্রতিটা মুক্তিযুদ্ধের কসম এই বাংলাদেশ
রাজাকার মুক্ত হবে, এই বাংলাদেশ বৈষম্য মুক্ত হবে, প্রত্যেকটা মুক্তিযোদ্ধার বিজয় হবে, প্রত্যেকটা এই যে তুফাইল আহমেদরা এই দেশের জন্য রক্ত দিয়েছে। আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৬৯ গণঅভ্যুত্থানের নায়ক তুফাইল আহমেদ আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। এই মুহূর্তে এই কথাটি নির্দ্বিধায় উচ্চারণ করা যেতে পারে যে তার সমমানের, তার উচ্চতা সম্পন্ন, মানে তার কাছাকাছি আর কোনো রাজনীতিবিদ এই মুহূর্তে বাংলাদেশে নেই। ইতিহাসের পরতে পরতে তার অবদান। কিন্তু সেই মানুষটির জানাজা থেকে বেশ কয়েকজনকে আটক করা হলো, জানাজায় অংশ নিতে যারা গিয়েছিলেন তাদের মধ্যে থেকে। কেন? পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল, এই জন্য তাদেরকে আটক করা হয়েছে। আসলে কি তাই? কি বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন ওই মানুষগুলো? কারা কি কারো উপরে হামলা করছিলেন, অথবা কোনো কিছু ভাঙচুরের চেষ্টা করছিলেন, অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছিলেন? তা তো নয়। তাহলে বাকি রইল কি? জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, কিন্তু জয় বাংলা স্লোগান দেওয়াটাই অপরাধ। জয় বাংলা তো নিষিদ্ধ কোনো স্লোগান নয় নিশ্চয়ই। তাহলে সেই স্লোগান দেওয়ার অপরাধে কেন এই মানুষগুলোকে আটক করা হবে? কেউ কেউ বলছেন যে জানাজাতে কেন দলীয় স্লোগান দেওয়া হবে। জয় বাংলা নিঃসন্দেহে কোনো দলীয় স্লোগান নয়। দ্বিতীয় কথা হচ্ছে, যে মানুষটির জানাজাতে এই মানুষগুলো অংশগ্রহণ করেছিলেন, সেই মানুষটি তো সারা জীবন জয় বাংলা স্লোগান দিয়ে আসছেন। আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, যে স্লোগানের মধ্যে দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়েছিলেন, সেই স্লোগান দেওয়ার অপরাধে কেন এই মানুষগুলোকে আটক করা হবে? আর যারা তুফাইল আহমেদের জানাজাতে অংশ নিয়েছিলেন, এই কথা তো সত্য, তাদের মধ্যে ৮০% আওয়ামী লীগের নেতাকর্মী। এখানে তো রাগঢাক করা কিছু নেই। তাহলে কেন এই মানুষগুলোকে আটক করা হলো? বিএনপিকে অবশ্যই একদিক থেকে ধন্যবাদ দিতে হয়। কোন দিক দিয়ে? আমরা দেখেছি যে ডক্টর ইউনূস সরকারের সময় যে মুক্তিযোদ্ধারা মারা গেছেন বা আওয়ামী লীগ নেতারা মারা গেছেন, তাদের জানাজাগুলো সীমাবদ্ধ রাখা হয়েছে গুটি কয়েক মানুষের মধ্যে, মানে গুটি কয়েক মানুষে জানাজা উপস্থিতির মাধ্যমে। এমনকি যে মুক্তিযোদ্ধারা মারা গেছেন, খুব স্পষ্ট করে বললে বেগম মতিয়া চৌধুরী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আরেক বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি মারা গেলেন, তার জানাজার আগে গার্ড অব অনারটুকু প্রদান করা হলো না। বিএনপি সরকারের সময় এই সীমাবদ্ধতাগুলো নিশ্চয়ই রাখা হচ্ছে না। এদিক থেকে অবশ্যই বিএনপিকে সাধুবাদ জানাই। কিন্তু ডক্টর ইউনূস সরকারের যে শাসনটি ছিল, সেটি তো অবশ্যই জঙ্গি শাসন। সেই শাসনের কোনো ধারাবাহিকতা কেন এখনো পর্যন্ত চলবে? আমরা জয় বাংলা স্লোগান নিয়ে একের পর এক যা ঘটতে দেখছি, নিশ্চয়ই এতে করে বিএনপির জনপ্রিয়তা বাড়বে না। এভাবে কোনো আদর্শকে স্তব্ধ করে রাখা যায় না, কোনোভাবেই না। তার নিকট ইতিহাস তো আমাদের সামনেই রয়েছে। এটাও তো সত্য কথা যে আওয়ামী লীগের 15.5 বছরের সময়ে, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপিকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি খুব স্বতঃস্ফূর্তভাবে করতে দেওয়া হয়নি। কোনোটির অনুমতি দেওয়া হয়েছে, বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, হামলা চলেছে, অনেক আটক করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে। কখনো কখনো সরকারি কারার বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই হামলাগুলো করেছে। এগুলো তো আমরা দেখেছি। তাতে কি হয়েছে? বিএনপির জনপ্রিয়তা কমেছে? বিএনপি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? তা তো হয়নি। এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, ঠিক আছে। তর্কের ক্ষেত্রে ধরলাম যে মিছিল মিটিং করলে বা রাজনৈতিক সমাবেশ করলে বা কোনো ধরনের কর্মসূচি পালন করলে তাদেরকে আটক করা হবে, বেশ ভালো কথা। কিন্তু এটা তো জানাজা ছিল। এর আগে যারা মারা গেলেন, আমরা আরেক বর্ষিয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজাটি দেখেছি। এখানে অসংখ্য মানুষের ঢল নেমেছিল। দুদিন আগে আরেক সংসদ সদস্য, 7 বারের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা দরুল ইসলাম মারা গেলেন, তার জানাজাতেও মানুষের ঢল নেমেছে। এইসব জানাজাতেও তো জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। কিন্তু আমার যদি ভুল না হয়ে থাকে, সেখান থেকে কাউকে আটক করা হয়নি। কিন্তু এখন কেন আটক করা হলো? আটক করা হলো এই যে একের পর এক জানাজাতে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নামছে, তাতে সম্ভবত সরকার খানিকটা ভীত সন্ত্রস্ত, অথবা সরকারের মধ্যে ঘাপটে মেরে থাকা স্বাধীনতা বিরোধী শক্তির আদর্শ যারা লালন করেন, তাদের কেউ কেউ যে প্রশাসনে রয়েছেন, তাদের অতি উৎসাহের কারণে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু আলটিমেটলি এর দায়িত্ব তো বিএনপির কাঁধেই চাপবে। নিশ্চয়ই বিএনপি এতে তো খুব বেশি লাভবান হবেই না। লাভবান দূরের কথা, বিএনপি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটিকে তারা বুঝতে পারছে। এবং এই যে জয় বাংলা স্লোগান মানে অবদমিত করার একটা চেষ্টা, সেই চেষ্টার মধ্যে দিয়ে, এই যে একটু আগে বলছিলাম, বিএনপি এক্সাম্পল দিচ্ছিলাম, আওয়ামী লীগ সরকারের সময় 15.5 বছর, এটা বিএনপি তো ক্ষতিগ্রস্ত হবেই, আওয়ামী লীগ লাভবান হবে। আর এদিকে বিএনপি তার নিজের অজান্তে যে কাজটি করছে, তাতে জামাত ইসলামী কিংবা এনসিপি অথবা স্বাধীনতা বিরোধী শক্তিগুলোকেই
আরো শক্তিশালী করছে, যেটি বিএনপির জন্য অনেক বেশি বুমেরাং হতে পারে। এই বিষয়টি বিএনপি যত দ্রুত অনুধাবন করবে সম্ভবত বিএনপির জন্যই ভালো। যারা আটক হয়েছেন হয়তো তাদেরকে কারাগারে যেতে হবে, মাসের পর মাস থাকতে হবে। লাভটা কি? কতজন মানুষকে এইভাবে আটকে রাখা সম্ভব? এখন যদি এই মানসিকতা নিয়ে বিএনপি সরকার সামনের দিকে এগোতে চায়, এমনি নানান ধরনের বিপদের মধ্যে রয়েছে বিএনপি জাতীয় বা আন্তর্জাতিকভাবে, এটি করে বিএনপি নিজের জন্য বিপদ দিকে নিয়ে আসছে। কথাগুলো খুব হালকা মনে হতে পারে, কিন্তু বাস্তবতা এটি আমরা দেখে এসেছি, আমাদের সামনে নিকট ইতিহাস রয়েছে। এবং আরেকটি বিষয় লক্ষ্য করার মতন যে এই জানাজাগুলোতে, সেটি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা হোক কিংবা তোফায়েল আহমেদ সাহেবের জানাজা হোক, এই ধরনের অনুষ্ঠানেও আওয়ামী লীগের নেতৃস্থানীয় কারো উপস্থিতি আমরা দেখছি না। নেতৃস্থানীয় বলতে সবার নামে তো মামলা নেই, যাদের নামে মামলা নেই তাদের উপস্থিতিও আমরা দেখছি না, কারণ তারা এখনো পর্যন্ত এই ধরনের অনুষ্ঠানে যেতেও অনেকখানি ভীত সন্ত্রস্ত। কখন না জানি তাদেরকে আবার আটক করা হয়, তাদের নামে মামলা দেওয়া হয়, কারাগারে নেওয়া হয়। যদিও তোফায়েল আহমেদের জানাজাতে আমরা সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীকে দেখেছি, যার নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার একটা কথাবার্তা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধের আরেক সংগঠক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে দেখেছি, বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখেছি, কিন্তু নেতৃস্থানীয় কাদের সিদ্দিকী বা লতিফ সিদ্দিকী তো আর এই মুহূর্তে আওয়ামী লীগের না। অসংখ্য মানুষের যে উপস্থিতি সেটি তো রোধ করা যাচ্ছে না, রোধ করা সম্ভব না। ভালো থাকুন সবাই। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটা প্রত্যাশা এবং ধারণা ছিল যে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনগুলোর ওপর যে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা শিথিল হবে, উঠে যাবে এবং তারপর রাজনৈতিক কার্যক্রমে স্বাভাবিকভাবে ফিরে আসার মাধ্যমে আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মী সমর্থকেরা একটা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করবেন। এবং সেজন্য মনে করে দেখেন যে 2025 সালে আওয়ামী লীগ, ছাত্রলীগ সারা বাংলাদেশে রাজপথে দিনে দুপুরে ঢাকা শহরের বাংলা মোটরে, ফার্ম গেটে, শ্যামলীতে, জনবহুল এলাকায় যেভাবে মিছিল করা শুরু করেছিল এবং যেই জায়গা থেকে শঙ্কিত হয়ে আওয়ামী লীগ বিরোধী অনেক সংবাদ মাধ্যম এবং বিভিন্ন পক্ষ লেখালেখি শুরু করেছিল যে আওয়ামী লীগ লাখো লোকের মিছিল ঘটিয়ে ফেলতে চায় ঢাকা শহরের বুকে এবং এরকম একটা সময়ে লাখো লোকের সমাবেশ শাহবাগে ঘটিয়ে নাকি শেখ হাসিনাকে আওয়ামী লীগ শাহবাগে এনে হাজির করবে, এমন সব তত্ত্ব দিচ্ছিল আমার দেশ সহ নানা রকম পত্রপত্রিকা। সেই সময়টার পরে আওয়ামী লীগ কিন্তু নভেম্বর ডিসেম্বর থেকে একটু তাদের এই রাজপথের উপস্থিতি স্তীমিত করে আনতে শুরু করে। নির্বাচনী তফসিল ঘোষিত হয়, একটা নির্বাচন হয়ে গেলে স্বাভাবিক প্রক্রিয়াতেই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে, আইনি নিষেধাজ্ঞা উঠে যাবে। এই সকল প্রত্যাশার মধ্যে আওয়ামী লীগ রাজপথে তার উপস্থিতি প্রদর্শনে একটা বিরতি দিয়েছিল বলা যেতে পারে। আবারও যখন পরিস্থিতিটা এমন যে পরিষ্কার হয়ে গেছে যে শুধু যে তারেক রহমান সরকার আইন করে বরং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা বলবৎ রাখার ব্যবস্থা করেছেন তাই নয়, রীতিমতো মানে কোথায় কোন গোপন বৈঠকে মিলিত হয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিংবা ছাত্রলীগের নেতা কর্মীরা কোথায় বসে পরিকল্পনা করছেন, মানে রীতিমতো অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের ধরা অব্যাহত আছে। ঝটিকা মিছিল হয়ে যাওয়ার পর ভিডিও দেখে দেখে খুঁজে খুঁজে বের করে করে গ্রেফতার করা হচ্ছে কাজেই। এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের একেবারে বর্ষিয়ান শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে ছাত্রলীগ কিংবা যুবলীগ, অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মী সমর্থক কাউকে এখন পর্যন্ত জামিন দেয়নি তারেক রহমান সরকার। তখন আওয়ামী লীগ রাজপথে তার উপস্থিতি আবারও জানান দিতে যে প্রস্তুত হয়ে উঠেছে তার সকল সংকেত পরিষ্কার হয়েছে। বিশেষভাবে তখন যখন শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে স্পষ্ট করে বলেছেন তিনি দেশে আসতে প্রস্তুত, সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়ে দিয়েছেন তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে যেদিন শেখ হাসিনা ফিরবেন সেদিন ঢাকার রাজপথ প্রস্তুত রাখা হয়। ঢাকার রাজপথ, বাংলাদেশের রাজপথ, দল প্রস্তুত হয়ে উঠেছে। শেখ হাসিনা সে কথাও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে তার দল, নেতা কর্মীরা সম্পূর্ণত প্রস্তুত শেখ হাসিনার দেশে ফেরার জন্য, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় যে কোনো কর্মসূচিতে অংশ নিতে। এমন অবস্থায় ছাত্রলীগ একই দিনে জুন মাসের প্রথম দিনে এমন সব মানে চমক জাগানো কর্মসূচি ঘটিয়ে ফেলেছে যে বুঝতে বাকি থাকে না যে ছাত্রলীগ একটা বড় প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এরকম একটা তরুণদের সংগঠন, যে সংগঠনটি রীতিমতো
সবার আগে নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের আগেও একে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগ করেন এই অভিযোগে সারা বাংলাদেশে শত শত ছাত্র ছাত্রী শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হয়েছে, আগে নেওয়া ডিগ্রি বাতিল করে ফেলা হয়েছে। এমনকি ছাত্রলীগ করেন যে তরুণ, তার বাবা মা চাচাকে আক্রমণের শিকার হতে হচ্ছে, হত্যা করে ফেলা হচ্ছে বাড়িতে ঢুকে জায়নামাজে নামাজ পড়ার সময় মাকে, এসব খবর যখন বেরিয়ে আসছে। এমনকি ছাত্রলীগ করেন ভাই, সেজন্য স্কুলে পড়া বোনটি পর্যন্ত নিরাপদে স্কুলে যেতে পারছে না, সে কারণে জায়গা বদল করতে হচ্ছে। এসব গল্প যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, যখন তরুণদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের এবং মববাজি করে শক্তি দেখানোর দল বাংলাদেশে গঠিত হয়ে গেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তখন যে এখনো হাজার হাজার লাখ লাখ শত শত তরুণ ছাত্রলীগের রাজনীতি করছেন, ছাত্রলীগের রাজনীতির মিছিলে এমন বিপদের সময় গ্রেফতার হবেন এটা জেনেও যোগ দিচ্ছেন, এবং মাস্ক ছাড়া কোন সংগঠনের তারা কর্মী সেটা জানান দিয়ে রাজপথে নেমে চট্টগ্রাম শহরের বুকে একেবারে মিছিলে প্রকম্পিত করে তুলতে পারছেন, সেটা বিস্ময়কর বটে। ছাত্রলীগের এমন একটা মিছিল চট্টগ্রামের ব্যস্ততম জিইসি মোড় থেকে হয়েছে, যেই মিছিলটিকে রীতিমতো বড় মিছিল বলে লিখতে বাংলাদেশের সংবাদ মাধ্যম বিপুল বাধার মধ্যেও বাধ্য হচ্ছে। প্রথম আলো শতাধিক ব্যক্তি যোগ দিয়েছিলেন, শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, এটা শিরোনাম করে ওই বিরাট মিছিলের ছবি দিয়েছে এবং বলেছে যে প্রত্যক্ষদর্শীরা বলেছেন মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন, তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল এমইএস কলেজ ছাত্রলীগ। মিছিলটি 2 নম্বর গেটের আশপাশ থেকে শুরু হয় বলে জানা গেছে এবং চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ওই ঝটিকা মিছিলের একাধিক ভিডিও আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। সংগঠনের ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা মিছিলটি করেছেন। সত্যি শুধুমাত্র ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মী যারা নিজেদেরকে ছাত্রলীগ পরিচয় দিয়ে একটা এত বড় মিছিল চট্টগ্রাম মহানগরীতে করে ফেলতে পারেন, সেই ব্যক্তিরা মিলে একটা মিছিল করে ফেলেছেন। তাহলে পুরো চট্টগ্রামের ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেমে আসেন, তাহলে মিছিলটার আকার কি হবে? সম্ভবত সেটা মনে করেই অনেক আওয়ামী বিরোধী শিবির থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে যে এই শতাধিকের মিছিল যে চট্টগ্রাম শহরের বুকে ঘটে যেতে পারলো পুলিশের নাকের ডগায়, তাহলে লাখের মিছিল বের হতে আর বেশি বাকি কই? দেখেন, প্রথম আলো পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন যে কি করে এমন একটা মিছিল হতে পারতো। তখন তারা বলেছেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি, তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। কিন্তু সংবাদ মাধ্যমের অন্য খবরে বোঝা যাচ্ছে, যেমন বাংলা নিউজ 24-এ বোঝা যাচ্ছে, চট্টগ্রামেও আজ শুধু একটা মিছিল হয় নাই, চট্টগ্রামে পৃথক 2 স্থানে 2টো বিক্ষোভ মিছিল হয়েছে। একদিকে জিইসি মোড়ে, তো চট্টগ্রামের একদম ব্যস্ত জিইসি মোড় এলাকায় তো মিছিলটা হয়েছেই, ওমরগনি এমইএস কলেজ শাখার নেতৃবৃন্দ যে নেতাকর্মীরা যে মিছিলটা করেছেন। অন্যদিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরি চৌমুহনী এলাকাতেও একটা মিছিল হয়েছে এবং ওই মিছিলের 1.5 মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন বাংলা নিউজ 24 বলছে যে ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মীদের মিছিল থেকে জয় বাংলা, শেখ হাসিনা আসবে সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং যেই মিছিলটাকে বড় মিছিল হিসেবে অভিহিত করছে বাংলা ট্রিবিউনও, সেই মিছিলটি সম্পর্কে বাংলা নিউজ 24 লিখছে যে ওই মিছিলের ভিডিও নাকি ভাইরাল হয়ে গেছে। তারা বলছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নগরের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিল নিয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হন নেতা কর্মীরা। আজকে সোমবার দিনে 1 জুন সকালবেলায় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মৌন মানববন্ধন করেছে, রীতিমতো ডাকসুর ভবনের সামনে দাঁড়িয়ে 6 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনের সামনে ঈদের ছুটির মধ্যে ওই মৌন মানববন্ধন কর্মসূচি পালন করে 6 দফা দাবি উত্থাপন করেছে ছাত্রলীগ এবং সেখানে তারা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তারা তার ফাঁসির দাবি জানিয়েছেন। সংগঠনটির দাবি, প্রধান উপদেষ্টা হামেদ টিকার অর্থ আত্মসাৎ করেছেন, শিশু মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত এবং সংগঠনটির উত্থাপিত 6 দফার দাবির মধ্যে রয়েছে সারা দেশে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার, গ্রেফতার হওয়া কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং নতুন করে এই যে শোন অ্যারেস্ট দেখানো হয়, মানে ওই যে জামিন হয় আর তারপরে কারাগার থেকে বের হওয়ার সময় আবার নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, এটা বন্ধ করতে হবে। এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে ওই মৌন মানববন্ধন থেকে ডাকসু ভবনের সামনে দাঁড়িয়ে নারী শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসায় শিশু নির্যাতন, অনলাইনে নারী হয়রানির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে দলীয় নিয়োগ বন্ধ, শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলে ধরা হয়। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে এই মানববন্ধনে কারা অংশ নিয়েছেন। একদিকে যেমন যে ছবি তাদের প্রকাশ করা হয়েছে
সে ছবিতে সেটা খুব পরিষ্কারভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশেষ করে এই যে ডাকসুর যে শিবির নেতারা, তারা নিশ্চিতভাবে চিনতে পারবেন, কারণ তারা তো 2024-এর আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতি করছিলেন, এই সাদিক কায়েম ফারহাদরা। কাজেই তারা যে চিনতে পারবেন সেদিক থেকে কোনো সন্দেহ তো নাই। কিন্তু আরো উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে ওই মৌন মানববন্ধনে কারা অংশ নিয়েছেন সেটা রীতিমতো সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। খবরে লেখা হচ্ছে ওই ডাকসুর সামনে দাঁড়িয়ে মৌন মানববন্ধনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম, মানবাধিকার বিষয়ক সম্পাদক শিবলি সাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাজীব জামান, বিজয় 71 হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম, কবি জসিমউদ্দিন হল শাখার উপ দপ্তর সম্পাদক সাব্বির হোসাইন খোকা, স্যার এফ রহমান হল শাখার উপ সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসাইন সহ নিষিদ্ধ সংগঠনটির আরো নেতাকর্মীরা। তার মানে বুঝতে বাকি থাকে না, ছাত্রলীগের এই নেতাকর্মীরা তাদেরকে চিহ্নিত করা হবে, তাদেরকে গ্রেফতার করবে, এর আর পরোয়া করতে পারছেন না। এই 2024-এর আগস্টের পর থেকে তাদের নেতাকর্মীদের সারা দেশে যে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে, কিংবা ছাত্রদের যখন ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন রাজপথ যে তাদের দখলে রাখতে হবে সেটা বুঝেই ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের চেহারা দেখানো, পরিচয় জানিয়ে দেওয়ার বিষয়টা আর কিছুতেই পরোয়া করতে পারছেন না। শেখ হাসিনা সেটাকেই বোধহয় বলছেন যে আর দেরি করা চলে না, প্রস্তুত তিনি, প্রস্তুত তার নেতাকর্মীরা, এবং সেজন্যই বোধহয় তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে, জেলে যেতে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত বলে তার দলের নেতা। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।